প্রিয় শ্রোতা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অডিও গ্রন্থ চ্যানেলে, যেখানে আমরা বিশ্ব সেরা বইগুলোর সম্পূর্ণ সারাংশ ও মূল বিষয়গুলো সহজ ভাষায় উপস্থাপন করি। একটি চিন্তাশীল সমাজ গঠনের লক্ষ্যেই আমাদের এই প্রয়াস। আজকের পর্বে আমরা আলোচনা করব একটি অতি গুরুত্বপূর্ণ ও বিশ্বজুড়ে আলোচিত বই, ওয়াই নেশনস ফেইল, যার লেখক হলেন ডারন উগেস-মোলু এবং জেমস এ রবিনসন। পিন্ড কপিরাইট সংক্রান্ত দিকটি মাথায় রেখে আমরা পুরো বইটি পড়ে শোনাতে পারছি না, বরং এই অডিওটিতে আমরা প্রতিটি অধ্যায়ের মূল বক্তব্য, বিশ্লেষণ ও লেখকদের মূল যুক্তিগুলো সংক্ষেপে তুলে ধরব, যেন আপনি বইটির অন্তর্নিহিত ধারণাগুলো সহজে অনুধাবন করতে পারেন। চলুন শুরু করি ওয়াই নেশনস ফেইল বইটির অনন্য ও চিন্তা জাগানিয়া ভ্রমণ। অধ্যায় ১। এত কাছাকাছি তবু এত ভিন্ন, অর্থনৈতিক প্রবৃদ্ধির রহস্য। নোগালেস শহরটি একটি প্রাচীর দ্বারা দুই ভাগে বিভক্ত। আপনি যদি সেখানে দাঁড়িয়ে উত্তরের দিকে তাকান, আপনি দেখতে পাবেন নোগালেস, অ্যারিজোনা, যা সান্তা ক্রুজ কাউন্টিতে অবস্থিত। সেখানে গড় পারিবারিক আয় বছরে প্রায় $30,000। বেশিরভাগ কিশোর স্কুলে যায়, আর অধিকাংশ প্রাপ্তবয়স্ক হাই স্কুল পাস। যদিও কেউ কেউ যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবা ব্যবস্থার অপ্রতুলতা নিয়ে অভিযোগ করে, তথাপি এখানে মানুষের গড় আয়ু বিশ্বের তুলনায় বেশ উঁচু। অনেকেই 65 বছরের বেশি বয়স পর্যন্ত বাঁচে এবং মেডিকেয়ারের মতো সরকারি সেবা পায়। বিদ্যুৎ, টেলিফোন, পরশ নিষ্কাশন ব্যবস্থা, জনস্বাস্থ্য সেবা, রাস্তা এবং আইন শৃঙ্খলা, এসব কিছু এখানে নাগরিকরা পায় নিয়মিতভাবে। নোগালেস অ্যারিজোনার নাগরিকরা দিনের কাজকর্ম নিয়ে নির্ভয়ে চলাফেরা করতে পারে। তারা জানে যে তাদের বিনিয়োগ, ব্যবসা কিংবা ঘরের মালিকানা ঝুঁকিতে নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ, তারা জানে যে এই সরকার তাদেরই প্রতিনিধি। তারা মেয়র, কংগ্রেসম্যান, সেনেটরকে ভোট দিয়ে নির্বাচিত করে এবং চাইলে আবার সরিয়েও দিতে পারে। গণতন্ত্র এখানে সাধারণ বাস্তবতা। অথচ সীমান্তের ঠিক অপর প্রান্তে নোগালেস সোনোরা চিত্র সম্পূর্ণ আলাদা। যদিও মেক্সিকোর এই অংশ তুলনামূলকভাবে ধনী অঞ্চলের মধ্যে পড়ে, সেখানে গড় পারিবারিক আয় নোগালেস অ্যারিজোনার 1/3। প্রাপ্তবয়স্কদের অধিকাংশ হাই স্কুল ডিপ্লোমা নেই। অনেক কিশোর স্কুলে যায় না। শিশু মৃত্যুর হার বেশি। জনস্বাস্থ্য ব্যবস্থা দুর্বল। এখানকার মানুষ তাদের উত্তর দিকের প্রতিবেশীদের তুলনায় দীর্ঘজীবী নয়। সরকারি পরিষেবার অবস্থা খারাপ, রাস্তাঘাট জরাজড়িত, আইন শৃঙ্খলা আরও করুণ, অপরাধের হার বেশি, ব্যবসা খোলা ঝুঁকির, তদুপরি নানা অনুমতি পেতে এবং কাজ চালাতে ঘুষ দিতে হয়। নিত্যদিন এখানকার নাগরিকদের রাজনীতিবিদদের দুর্নীতি ও অক্ষমতার মুখোমুখি হতে হয়। নোগালেস সোনোরা নাগরিকদের জন্য গণতন্ত্র একটি নতুন অভিজ্ঞতা। 2000 সালের রাজনৈতিক সংস্কারের আগে পর্যন্ত পুরো মেক্সিকোই ছিল একটি একদলীয় শাসন ব্যবস্থার অধীনে। সেই দলটির নাম ছিল ইনস্টিটিউশনাল রেভলিউশনারি পার্টি, PRI, যারা দীর্ঘকাল দুর্নীতিপরায়ণভাবে দেশ শাসন করেছে। তাহলে পার্থক্যের কারণ কি? একই শহরের দুই প্রান্তের মধ্যে এমন পার্থক্য কিভাবে সম্ভব? ভৌগোলিক, জলবায়ু বা রোগব্যাধির কোনো তফাৎ নেই। রোগ তো সীমান্ত পেরিয়ে যেতেই পারে, তাতে তো কোনো বাধা নেই। তবুও নোগালেস সোনোরায় জনস্বাস্থ্য এত করুণ, কারণ সেখানে স্বাস্থ্যসেবা এবং স্যানিটেশন ব্যবস্থা দুর্বল। তাহলে কি মানুষের মধ্যে তফাৎ? ধরা যাক, হয়তো নোগালেস অ্যারিজোনার বাসিন্দারা ইউরোপীয় অভিবাসীদের বংশধর, আর দক্ষিণের মানুষরা অ্যাজটেকদের উত্তরসূরি। কিন্তু না, তাও নয়। উত্তর আর দক্ষিণ নোগালেসের মানুষের সামাজিক ও সাংস্কৃতিক পটভূমি প্রায় এক। 1821 সালে মেক্সিকো যখন স্পেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে, তখন পুরো অঞ্চলটি মেক্সিকোর ভিয়েহা ক্যালিফোর্নিয়া রাজ্যের অংশ ছিল। 1846-48 সালের মেক্সিকো আমেরিকা যুদ্ধের পরেও এই অঞ্চলের অবস্থান অপরিবর্তিত ছিল। শুধু 1853 সালের গ্যাডস্টিন ক্রয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্র এই অঞ্চলের দক্ষিণ অংশ নিজের দখলে নেয়। তখনই বর্তমান সীমান্ত নির্ধারিত হয়। একজন মার্কিন ঊর্ধ্বতন লেফটেন্যান্ট এন মিচলার এই সীমান্ত পরিদর্শনের সময় প্রথম উল্লেখ করেন লস নোগালেস নামক উপত্যকার।
এই উপত্যকাকে কেন্দ্র করেই দুই শহর গড়ে ওঠে, নোগালেস অ্যারিজোনা ও নোগালেস সোনোরা। উভয় প্রান্তের মানুষ একই খাদ্য খায়, একই সঙ্গীত শোনে, এবং আমরা অনুমান করতে পারি তাদের সংস্কৃতি, স্বভাব, আচার-আচরণও খুব কাছাকাছি। তাহলে ব্যাখ্যা কি? সত্যটা সহজ এবং পরিষ্কার। সীমান্ত, অর্থাৎ ওই একটি রেখাই এই দুই শহরের মানুষের জীবন একে অপরের থেকে সম্পূর্ণ ভিন্ন করে দিয়েছে। নোগালেস অ্যারিজোনা যুক্তরাষ্ট্রের অংশ। এই দেশের মানুষ এমন অর্থনৈতিক প্রতিষ্ঠান পেয়েছে যা তাদের পেশা বেছে নেওয়ার স্বাধীনতা দিয়েছে, শিক্ষা অর্জন ও দক্ষতা বৃদ্ধির সুযোগ করেছে, উন্নত প্রযুক্তিতে বিনিয়োগে উৎসাহ দিয়েছে, যার ফলে আয় বেড়েছে। তারা এমন রাজনৈতিক প্রতিষ্ঠান পেয়েছে যা তাদের নির্বাচনে অংশগ্রহণের অধিকার দিয়েছে, নেতা পরিবর্তনের সুযোগ দিয়েছে এবং সরকারকে তাদের সেবক করে তুলেছে। ফলে নাগরিকরা সেই সব সেবার দাবি করতে পারে, যেমন স্বাস্থ্য, আইন শৃঙ্খলা, পরিকাঠামো, যা উন্নত জীবনের জন্য প্রয়োজনীয়। অন্যদিকে নোগালেস সোনোরা মেক্সিকোর অংশ। তারা একেবারেই আলাদা একটা বাস্তবতায় বাস করে। তাদের দেশে বিদ্যমান প্রতিষ্ঠানগুলি সম্পূর্ণ আলাদা। এই আলাদা প্রতিষ্ঠানগুলি মানুষকে, ব্যবসা প্রতিষ্ঠানকে, বিনিয়োগকারীদের সম্পূর্ণ ভিন্ন প্রণোদনা দেয়। এই প্রণোদনাগত পার্থক্যই দুই শহরের মধ্যে সমৃদ্ধি ও দারিদ্র্যের ব্যবধান তৈরি করে দিয়েছে। কেন যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলি উন্নতির অনুকূল? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের ফিরে তাকাতে হবে ইতিহাসের দিকে, বিশেষত উপনিবেশ গঠনের সময় যে প্রতিষ্ঠানগুলি গড়ে উঠেছিল তার দিকে। উত্তর আর লাতিন আমেরিকার সমাজ গঠনের পদ্ধতিতে একসময় বড় একটা বিভাজন ঘটেছিল, আর সেই বিভাজনের প্রভাব আজও বহন করে চলেছে এই দুটি অঞ্চল। বুয়েনোস আইরেসের প্রতিষ্ঠা 1516 সালের শুরুতে স্প্যানিশ অভিযাত্রী হুয়ান দিয়াস দে সোলিস দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূলে এক প্রশস্ত মোহনায় প্রবেশ করেন। তিনি উপকূলে নেমে এলাকা দখল করে স্পেনের নামে দাবি করেন। এই নদীর নাম দেন রিও দে লা প্লাতা, অর্থাৎ রূপার নদী, কারণ স্থানীয়দের কাছে রূপা ছিল। তবে নদীর দুই পাড়ে বসবাসকারী আদিবাসীরা, চারুয়ারা, যারা বর্তমান উরুগুয়েতে, এবং কেরান্দিরা, যারা আর্জেন্টিনার প্যাম্পাস অঞ্চলে, বিদেশিদের আগমনে খুব একটা খুশি হয়নি। তারা ছিল শিকারী সংগ্রাহক, ছোট ছোট গোত্রে বিভক্ত, এবং তাদের কোনো কেন্দ্রীয় রাজনৈতিক কাঠামো ছিল না। এই চারুয়ারাই পরে দে সোলিসকে হত্যা করে। স্প্যানিশদের স্বপ্ন ছিল সম্পদ আহরণ ও মানুষকে শ্রমে বাধ্য করা, কিন্তু এই অঞ্চল সেরকম সুবিধা দিতে পারছিল না। 1534 সালে স্প্যানিশরা আবারও আশাবাদী হয়ে একটি নতুন অভিযানে পাঠায় পেদ্রো দে মেন্দোসাকে। তিনি বুয়েনোস আইরেস নামক এক স্থানে একটি উপনিবেশ স্থাপন করেন। এই স্থান ছিল আবহাওয়ায় মনোরম, আর বুয়েনোস আইরেস শব্দের অর্থই ভালো বাতাস। কিন্তু সমস্যা ছিল স্প্যানিশরা কৃষিকাজ করতে চায়নি। তারা চেয়েছিল স্থানীয়রা তাদের জন্য খাদ্য উৎপাদন করবে। কিন্তু চরুয়া ও কেরান্দিরা ছিল সম্পূর্ণ অসহযোগী। তারা খাদ্য দিতে অস্বীকৃতি জানায়, কাজ করতে রাজি হয়নি, বরং বারবার আক্রমণ চালিয়েছে। স্প্যানিশরা অনাহারে পড়ল, কারণ তারা ভাবেনি নিজেদের খাদ্য নিজেরাই সংগ্রহ করতে হবে। বুয়েনোস আইরেস তখন তাদের কল্পনার সঙ্গে মেলে না। এখানে মানুষকে বাধ্য করা যায় না এবং সোনার উপর খনিও নেই। নতুন লক্ষ্য, গুয়ারানি জনজাতি। স্প্যানিশরা বুয়েনোস আইরেস ত্যাগ করার আগে শেষ চেষ্টা হিসাবে হুয়ান দে আয়োলাসের নেতৃত্বে একটি অভিযান চালায়, যারা নদীপথে আন্দিজ পাহাড়ের দিকে যাত্রা শুরু করে। এই পথে তারা সাক্ষাৎ পায় গুয়ারানি জাতি গোষ্ঠীর, যারা ছিল একটি কৃষিভিত্তিক, বসতিপূর্ণ এবং অপেক্ষাকৃত সংগঠিত সমাজ। স্প্যানিশরা খুব দ্রুত বুঝে যায় এই গুয়ারানিদের দমন করে শ্রমে বাধ্য করা সহজ। তারা সামান্য সংঘর্ষের পর প্রতিরোধ ভেঙে দেয় এবং 1537 সালে একটি শহর প্রতিষ্ঠা করে, নুয়েস্ত্রা সেনিওরা দে সান্তা মারিয়া দে লা আসুনসিওন, যা আজকের প্যারাগুয়ের রাজধানী আসুনসিওন। স্প্যানিশরা গুয়ারানি রাজকন্যাদের বিয়ে করে একটি নতুন অভিজাত শ্রেণী তৈরি করে। তারা স্থানীয় জোরপূর্বক শ্রম ব্যবস্থাকে রূপান্তরিত করে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এমন উপনিবেশিত তারা চায়। মাত্র 4 বছরের মধ্যে স্প্যানিশরা বুয়েনোস আইরেস পুরোপুরি পরিত্যাগ করে এবং সবাই চলে যায় নতুন শহরে। আজকের এই দীপ্তিমান শহর বুয়েনোস আইরেস, যাকে ল্যাটিন আমেরিকার প্যারিস বলা হয়,
তাকে ফের গড়ে তুলতে স্প্যানিশদের সময় লাগে আরও প্রায় ৪৩ বছর। ১৫৮০ সালে তারা আবার ফিরে আসে। পিজারো ও ইনকা সাম্রাজ্য। মেক্সিকোর পরে স্প্যানিশদের পরবর্তী লক্ষ্য ছিল পেরু, ইনকা সাম্রাজ্য। ১৫৩২ সালে ফ্রান্সিসকো পিজারো আমার্কায় পৌঁছান, যেখানে ইনকা সম্রাট আতাহুয়ালপা অবস্থান করছিলেন। তিনি আতাহুয়ালপাকে আমন্ত্রণ জানান এবং এক সভার আয়োজন করেন। সেই সভাতেই আতাহুয়ালপাকে বন্দী করা হয় এবং তার হাজার হাজার দেহরক্ষীকে হত্যা করা হয়। আতাহুয়ালপা মুক্তির জন্য প্রতিশ্রুতি দেন যে একটি ঘর সোনা দিয়ে এবং ২টি ঘর রূপা দিয়ে পূর্ণ করবেন। তিনি কথা রাখেন, কিন্তু পিজারো রাখেন না। ১৫৩৩ সালে তাকে গলা টিপে হত্যা করা হয়। এরপর স্প্যানিশরা ইনকাদের রাজধানী কুস্কো দখল করে এবং সমস্ত সোনার অলঙ্কার গলিয়ে বার বানিয়ে নেয়। শ্রমের জন্য মিতা ব্যবস্থা। এই বিপুল সম্পদের পরেও স্প্যানিশদের দরকার হয় আরও শ্রমিক, উৎপাদন ক্ষমতা। ১৫৪৫ সালে দিয়েগো গুয়ালপা নামে এক স্থানীয় ব্যক্তি পোটোসি অঞ্চলে রূপার খনি আবিষ্কার করেন। এই খনি ছিল পাহাড়ের ভিতরে, একে বলা হতো এল সেরো রিকো, অর্থাৎ সমৃদ্ধ পাহাড়। এখন দরকার হাজার হাজার শ্রমিক। এর জন্য ভাইসরয় ফ্রান্সিসকো দে তোলেদো প্রবর্তন করেন মিতা ব্যবস্থা। এই ব্যবস্থায় একটি বিশাল এলাকার, আজকের পেরু ও বলিভিয়ার অংশ, প্রতি ৭ জন প্রাপ্তবয়স্ক পুরুষের একজনকে বাধ্যতামূলকভাবে পোটোসিতে শ্রমিক হিসেবে পাঠানো হতো। এই মিতা ১৮২৫ সাল পর্যন্ত বলবৎ ছিল। মিতার উত্তরাধিকার। আজকের দিনে আপনি এখনও মিতা ব্যবস্থার প্রভাব দেখতে পারেন। উদাহরণস্বরূপ কালকা ও আকোমায়ো, দুটোতেই কুইচুয়া ভাষাভাষী ইনকা সন্তানরা বাস করে। একই আবহাওয়া, একই পাহাড়, তবুও আকোমায়ো অঞ্চলের আয় ১/৩ কম। রাস্তা খারাপ, বাজার নেই, কৃষিপণ্য নিজেদের খাবার জন্যে উৎপাদিত হয়। এদের পার্থক্য একটাই, আকোমায়ো ছিল মিতা ব্যবস্থার আওতায় আর কালকা ছিল না। এইভাবেই স্প্যানিশরা প্রতিষ্ঠা করেছিল এক বিস্তৃত শোষণ ব্যবস্থা, যার ভিত্তি ছিল জমি দখল, কর আদায়, শ্রমের শোষণ, বঞ্চনা ও লুণ্ঠন। এই প্রতিষ্ঠানগুলি স্প্যানিশ সাম্রাজ্যকে ধনী করেছিল, কিন্তু লাতিন আমেরিকাকে গড়ে তোলে বিশ্বের সবচেয়ে অসম সমাজ। জেমসটাউনের পথে। স্প্যানিশরা যখন মধ্য ও দক্ষিণ আমেরিকায় বিশাল সাম্রাজ্য গড়ে তুলছিল, তখন ইংরেজরাও তাদের ভাগ্য আজমাতে চায়। ১৬০৭ সালে ইংরেজদের প্রথম স্থায়ী উপনিবেশ গড়ে ওঠে জেমসটাউনে, বর্তমান মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া রাজ্যে। তাদের ইচ্ছা ছিল স্প্যানিশদের মতো করে দ্রুত ধনসম্পদ আহরণ করা এবং স্থানীয়দের শ্রমে বাধ্য করা। তবে সমস্যা হল, এখানে তেমন কোনো ধনসম্পদ ছিল না এবং স্থানীয় পাওহাটান গোত্রের মকেরা শোষিত হওয়ার লোক ছিল না। তারা ছিল স্বাধীন এবং জোর করে কিছু করানো সহজ ছিল না। শোষণ ব্যর্থ। ইংরেজরা প্রথমে ঠিক স্প্যানিশদের মতো করেই শুরু করে, স্থানীয় গোত্রের মানুষদের অধীন করা, খাদ্য লুণ্ঠন করা এবং শাসন ব্যবস্থা চাপিয়ে দেওয়া। কিন্তু পাওহাটানরা ছিল সংঘবদ্ধ ও লড়াকু। তারা উপনিবেশে বারবার আক্রমণ চালায়। সেখানে ভয়ানক দুর্ভিক্ষ দেখা দেয়। ১৬০৯ থেকে ১০ সালে ঘটে স্টার্ভিং টাইম। এ সময় ৫০০ উপনিবেশবাসীর মধ্যে কেবল ৬০ জন বেঁচে থাকে। অনেকে তীব্র ক্ষুধায় মানুষের মাংস খেতে বাধ্য হয়। কাজের বিনিময়ে খাবার। শেষ পর্যন্ত ১৬১১ সালে ভার্জিনিয়া কোম্পানি বুঝতে পারে এই উপনিবেশ বাঁচাতে হলে শোষণ নয়, উৎসাহ দিতে হবে। তারা হেড রাইট সিস্টেম চালু করে। যে কেউ ভার্জিনিয়ায় যেতে রাজি হবে তাকে ৫০ একর জমি দেওয়া হবে। যারা অন্যদের নিয়ে যেতে পারবে তারা অতিরিক্ত জমিও পাবে। এটা ছিল ব্যক্তি মালিকানায় সম্পত্তির স্বীকৃতি এবং কাজের মাধ্যমে লাভের নিশ্চয়তা। ১৬১৮ সালে ভার্জিনিয়া কোম্পানি গ্রেট চার্টার নামক দলিলের মাধ্যমে কৃষকদের জমি চাষ ও উৎপাদনের স্বাধীনতা দেয়। রাজনৈতিক উন্নয়ন। ১৯১৯ সালে ভার্জিনিয়ায় প্রতিষ্ঠিত হয় হাউস অব বার্জেসেস। এটি ছিল এক ধরনের স্থানীয় আইনসভা, যেখানে উপনিবেশবাসীরা প্রতিনিধিদের নির্বাচনের মাধ্যমে অংশগ্রহণ করতে পারত। এটি ছিল অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক প্রতিষ্ঠানের সূচনা, যা সময়ের সাথে আরও বিস্তৃত হয়। এই আইনি ও রাজনৈতিক কাঠামোই ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের গণতন্ত্র ও বাজার অর্থনীতির ভিত্তি গড়ে দেয়। কেন এই পার্থক্য? প্রশ্ন ওঠে, স্প্যানিশরা যখন যেখানে স্থানীয়দের শোষণ করে,
ইংরেজরা কেন করল না? কারণটা ছিল বাস্তবতা। লাতিন আমেরিকায় আগে থেকেই ছিল সংগঠিত সমাজ, যেখানে শাসক শ্রেণীকে প্রতিস্থাপন করা সহজ। কিন্তু উত্তর আমেরিকায় স্থানীয়রা ছিল বিচ্ছিন্ন এবং শোষণ করা কঠিন। তাই ইংরেজরা বাধ্য হয় নতুন প্রতিষ্ঠান তৈরি করতে, যেখানে ব্যক্তি উদ্যোগ, জমির মালিকানা ও রাজনৈতিক অংশগ্রহণকে স্বীকৃতি দেওয়া হয়। প্রতিষ্ঠানই ভবিষ্যতের নির্ধারক। আপনি যদি বিশ্বের উন্নত ও অনুন্নত দেশগুলোর দিকে তাকান, বিশেষ করে কেন কিছু দেশ ধনী আর কিছু দেশ গরিব, এই প্রশ্নে অনেকেই নানা তত্ত্ব দেন। কেউ বলেন ভূগোলের কারণেই আফ্রিকা পিছিয়ে আছে, কেউ বলেন সাংস্কৃতিকগত পার্থক্য, কাজের নৈতিকতা ইত্যাদি বিষয় দায়ী। আবার অনেকে বলেন এইসব জাতি জানেই না কিভাবে দেশ চালাতে হয়। কিন্তু এই বইয়ের লেখকেরা স্পষ্ট বলে করে বলেন এইসব তত্ত্ব ব্যর্থ, কারণ তারা আসল বিষয়টি স্পর্শই করে না। আসল কারণ হল যে রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিষ্ঠান এক একটি দেশে বিদ্যমান। নোগালেসের শহরের দুই প্রান্তের উদাহরণটি তা একেবারে চোখে আঙুল দিয়ে দেখায়। এক প্রান্তে অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠান, যেখানে মানুষ স্বাধীন, নিরাপদ এবং স্বপ্ন দেখতে পারে। অন্য প্রান্তে বহিষ্করণমুখী প্রতিষ্ঠান, যেখানে মানুষ শোষিত, অধিকারহীন এবং নিরাপত্তাহীন। এই পার্থক্যের শিকড় লুকিয়ে আছে ইতিহাসে, বিশেষ করে উপনিবেশ স্থাপনের ধরনে, স্থানীয় জনগণের প্রতিক্রিয়ায় এবং সময়ের সাথে গড়ে ওঠা প্রতিষ্ঠানগুলোতে। অধ্যায় 2, যে সব তত্ত্ব কাজ করে না। আজকের দিনে আপনি যদি পৃথিবীর ধনী ও দরিদ্র দেশগুলোর দিকে তাকান, একটি বিষয় চোখ পড়বে: বৈষম্য অনেক গভীর ও বিস্ময়কর। আফ্রিকান দেশ মালি এবং ইউরোপের বেলজিয়াম একসময় ছিল একই রাষ্ট্রের অংশ, বেলজিয়ান কঙ্গো নামে। আজ মালির মানুষ গড়ে যা আয় করে, বেলজিয়ামের মানুষ তা দিনে আয় করে নেয় কয়েক ঘন্টার মধ্যেই। কেন এমন হয়? 1. অজ্ঞতার তত্ত্ব, ইগনোরেন্স। অনেকে বলেন দরিদ্র দেশগুলো গরিব থাকে কারণ তাদের সরকার জানে না কিভাবে অর্থনীতি পরিচালনা করতে হয়। এটা শুনতে যৌক্তিক মনে হলেও বাস্তবতা ভিন্ন। উদাহরণস্বরূপ মেক্সিকো। সরকার বারবার এমন নীতি গ্রহণ করেছে যা স্বল্প মেয়াদে কিছু সুবিধা দিলেও দীর্ঘমেয়াদী ক্ষতি করেছে। তবুও তারা নীতিগুলো বদলায়নি। এর মানে তারা অজ্ঞ ছিল না, বরং তাদের নিজস্ব রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ ছিল এই নীতিগুলো ধরে রাখার পেছনে। লেখকরা বলেন, যদি দরিদ্র দেশের সরকার কেবল অজ্ঞ হয়, তাহলে তো ধনী দেশগুলো সহজেই তাদের উন্নতির পথ দেখাতে পারত। কিন্তু বাস্তবতা বলছে তারা জানে কিন্তু বদলাতে চায় না। 2. ভৌগোলিক তত্ত্ব, জিওগ্রাফি। এই তত্ত্ব বলে দরিদ্র দেশগুলো গরিব কারণ তারা নিরক্ষরেখার কাছাকাছি। অতিরিক্ত গরম, রোগবালাই, উৎপাদনশীলতা কম। উদাহরণ, আফ্রিকার দেশগুলো গরম, তাই কাজের দক্ষতা কম। ম্যালেরিয়া, ডেঙ্গুর মতো রোগ বেশি হয়। মাটি অনুর্বর, কৃষি দুর্বল। কিন্তু এই তত্ত্ব নোগালেস উদাহরণে ব্যর্থ হয়। একই ভূখণ্ড, কিন্তু এক প্রান্ত ধনী, অন্য প্রান্ত গরিব। আরও বড় প্রশ্ন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, তারা তো নিরক্ষরেখার কাছাকাছি, তবুও অনেক উন্নত। অন্যদিকে আফগানিস্তান বা নেপাল গরম নয়, তবুও গরিব। সুতরাং ভৌগোলিক কারণগুলো একটি সীমিত মাত্রায় প্রভাব ফেলতে পারে, তবে তা মূল কারণ নয়। 3. সংস্কৃতি তত্ত্ব, কালচার। আরেকটি জনপ্রিয় ব্যাখ্যা হল কোনো দেশের সংস্কৃতি তাদের উন্নয়ন বা পশ্চাৎপদতার জন্য দায়ী। যেমন বলা হয়, প্রোটেস্ট্যান্ট সংস্কৃতি কঠোর পরিশ্রম ও বিনিয়োগে বিশ্বাস করে, তাই ইউরোপ এগিয়ে গেছে। অন্যদিকে আফ্রিকান বা ল্যাটিন সংস্কৃতি অলস, সময়ানুবর্তী নয়, তাই তারা পিছিয়ে। তবে লেখকরা বলেন এই তত্ত্বের ভিত্তি দুর্বল। উদাহরণ, দক্ষিণ কোরিয়া এবং উত্তর কোরিয়া, একই ভাষা, একই সংস্কৃতি, কিন্তু দক্ষিণ কোরিয়া ধনী, উত্তর কোরিয়া দরিদ্র, কারণ তাদের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিষ্ঠান একেবারেই আলাদা। অতএব সংস্কৃতির চেয়ে প্রতিষ্ঠান অনেক বেশি গুরুত্বপূর্ণ। 4. আধুনিকায়ন তত্ত্ব, মডার্নাইজেশন থিওরি। এই তত্ত্ব বলে সব দেশই একদিন উন্নত হবে, শুধু সময়ের অপেক্ষা। ধারণাটা হল 1. আগে কৃষিভিত্তিক সমাজ, 2. তারপর শিল্পায়ন, 3. তারপর গণতন্ত্র।
তবে বাস্তবতা দেখায় এই রূপরেখা সবার জন্য প্রযোজ্য নয়। উদাহরণ, চীন আজ অনেক ধনী হলেও রাজনৈতিকভাবে এখনও কঠোর কর্তৃত্ববাদী। সৌদি আরব অর্থনৈতিকভাবে ধনী কিন্তু গণতান্ত্রিক নয়। এই তত্ত্ব ভুলভাবে ধরে নেয় যে অর্থনৈতিক সমৃদ্ধি আপনাতেই রাজনৈতিক পরিবর্তন নিয়ে আসে, অথচ এমনটা বহু দেশে ঘটেনি। এক তত্ত্ব যেটা কাজ করে। সব ব্যর্থ তত্ত্ব বাদ দিয়ে লেখকরা একটি মূল সত্য তুলে ধরেন। সমৃদ্ধি আসে তখনই যখন একটি সমাজে অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে ওঠে, আর দারিদ্র্য তৈরি হয় যখন প্রতিষ্ঠানগুলো হয় বহিষ্করণমূলক, যেখানে ক্ষমতা এক দল লোকের হাতে কেন্দ্রীভূত থাকে। এটাই এই অধ্যায়ের মূল বার্তা। অধ্যায় ৩, সমৃদ্ধি ও দারিদ্র্যের নির্মাণ। পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে সমৃদ্ধি ও দারিদ্র্যের ব্যবধান আজকের দিনে অনেক বিস্তৃত। দক্ষিণ কোরিয়া আর উত্তর কোরিয়া, একই ভাষা, জাতি, সংস্কৃতি, তবুও এক দেশ ধনী আরেক দেশ দরিদ্র। নোগালেস অ্যারিজোনা আর নোগালেস সোনোরা, একই শহর, একই ভূগোল, তবু এক প্রান্তের মানুষ নিরাপদ, শিক্ষিত, সুস্থ, অন্য প্রান্তে তার উল্টো। এই বিভাজনের মূল কারণ প্রতিষ্ঠান। কিন্তু প্রশ্ন হল, এই প্রতিষ্ঠানগুলো তৈরি হলো কিভাবে? কে বানালো? কেন কিছু দেশ অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠান গড়ে তোলে আর কিছু দেশ গড়ে তোলে শোষণমূলক ব্যবস্থা? ইতিহাসের বাঁক ও পথ নির্ধারণ। কোনো সমাজের ভবিষ্যৎ ইতিহাসের কিছু নির্দিষ্ট মুহূর্তে নেওয়া সিদ্ধান্তের উপর নির্ভর করে। এই সময়গুলোকে বলা হয় ক্রিটিক্যাল জাংচার্স, অর্থাৎ সেসব মোড় বা চৌরাস্তায় দাঁড়িয়ে সমাজ কোন পথে যাবে সেই পথ বেছে নিতে হয়। এই মুহূর্তগুলোতে সমাজ যদি অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে, তাহলে ধীরে ধীরে জনগণের অংশগ্রহণ, উদ্ভাবন, শিক্ষা ব্যবস্থা ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়। আর যদি শাসকেরা কেবল নিজেদের ক্ষমতা রক্ষা করে শোষণমূলক প্রতিষ্ঠান গড়ে তোলে, তবে দারিদ্র্য ও বৈষম্য স্থায়ী হয়ে যায়। ঐতিহাসিক উদাহরণ, ইউরোপে মহামারীর পরে পরিবর্তন। 1346 সালে ইউরোপে শুরু হয় ব্ল্যাক ডেথ, এক ভয়ঙ্কর প্লেগ মহামারী। জনসংখ্যার 1/3 মারা যায়। এর ফলে শ্রমিকের সংখ্যা হঠাৎ কমে যায়, যা শ্রমের দাম বাড়িয়ে দেয়। এটি এক ক্রিটিক্যাল জাংচার। এই সময়ে কিছু দেশে কৃষক ও শ্রমিকরা বজায় রাখে নিজেদের অধিকার আদায়ের আন্দোলন, যেমন ইংল্যান্ডে পিজেন্টস রিভোল্ট। পশ্চিম ইউরোপে জমিদারদের শক্তি কমে যায়। ফলে এসব দেশে ধীরে ধীরে ব্যক্তিগত স্বাধীনতা, সম্পত্তির অধিকার এবং বাজারের প্রসার ঘটতে থাকে। অন্যদিকে পূর্ব ইউরোপে জমিদাররা আরও বেশি দমনমূলক ব্যবস্থা গ্রহণ করে, জমি ও শ্রমিকের নিয়ন্ত্রণ আরও কঠোর করে। ফলে সেখানে শোষণমূলক প্রতিষ্ঠান আরও গভীর হয়। একই সংকট, কিন্তু আলাদা প্রতিক্রিয়া। আর তাই একই মহাদেশেও আজ পশ্চিম ইউরোপ উন্নত আর পূর্ব ইউরোপ তুলনামূলকভাবে পিছিয়ে। পথ নির্ধারণের কাঠামো, পাথ ডিপেন্ডেন্স। একবার কোনো পথ বেছে নিলে সমাজ সাধারণত সেই পথেই এগিয়ে যেতে থাকে। এটাকেই বলে পাথ ডিপেন্ডেন্স। যেমন ল্যাটিন আমেরিকায় স্প্যানিশদের গড়ে তোলা শোষণমূলক প্রতিষ্ঠান আজও অনেক দেশে রয়েছে। আবার ইংল্যান্ডে ধীরে ধীরে সাংবিধানিক রাজতন্ত্র ও গণতন্ত্রের পথ তৈরি হয়, যা আজও টিকে আছে। যে সমাজ একবার অন্তর্ভুক্তিমূলক পথে হাঁটে, সে ধীরে ধীরে আরও অংশগ্রহণমূলক, উদ্ভাবনী ও ন্যায় হয়ে ওঠে। যে সমাজ একবার বহিষ্করণমূলক প্রতিষ্ঠানের ফাঁদে পড়ে, তারা ধনী হলেও সেই সম্পদ থাকে এক শ্রেণীর হাতে, আর বৈষম্য থেকেই যায়। লেখকদের মূল বক্তব্য। এই অধ্যায়ের শেষে লেখকরা বলেন, সমৃদ্ধি ও দারিদ্র্য কোনো দৈব বা ভৌগোলিক কারণে হয় না। এগুলো মানুষের তৈরি প্রতিষ্ঠান দ্বারা গঠিত হয়, এবং এই প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠে ঐতিহাসিক সিদ্ধান্ত ও বাঁক থেকে। অর্থাৎ ভবিষ্যৎ নির্ধারিত হয় সেই সময়গুলোতে যখন সমাজ প্রশ্ন করে, আমরা কাদের হাতে ক্ষমতা দেব, কে সিদ্ধান্ত নেবে, কে লাভবান হবে। এই প্রশ্নগুলোর উত্তরই
একটি দেশের ভাগ্য নির্ধারণ করে। অধ্যায় 4 ছোট সূচনা বড় ফলাফল। প্রকৃতিতে যেমন হয়, একটা ছোট অমিল থেকে একসময় বিশাল পার্থক্য তৈরি হয়, তেমনি সমাজেও প্রাথমিকভাবে দুইটি সমাজ প্রায় একই রকম হলেও ইতিহাসের কোনো মোড়ে গিয়ে তারা সম্পূর্ণ ভিন্ন পথে হাঁটে। লেখকরা এই অধ্যায়ে দেখান কিভাবে ১৬৪০-এর ইংল্যান্ড, ১৫১৯-এর অ্যাজটেক সাম্রাজ্য বা ১৮০০-র আফ্রিকার সমাজগুলো প্রাথমিকভাবে আলাদা ছিল না, তবু সময়ের প্রবাহে তারা একে অপর থেকে সম্পূর্ণ ভিন্ন হয়ে ওঠে। ইংল্যান্ডের উদাহরণ, ক্ষমতার ভাগাভাগি। ১৬০০ সালের দিকে ইংল্যান্ডের শাসক ছিলেন রাজা জেমস ওয়ান। তিনি বিশ্বাস করতেন রাজা হলেন ঈশ্বরের প্রতিনিধি, তাকে প্রশ্ন করা যাবে না। তার ছেলে চার্লস এক সেই বিশ্বাস আরও শক্ত করেন এবং পার্লামেন্টকে প্রায় উপেক্ষা করতে থাকেন। তবে তখনকার ইংরেজ সমাজে ছিল এমন কিছু অভিজাত, ব্যবসায়ী ও সাধারণ মানুষ যারা রাজকীয় কর্তৃত্বকে প্রশ্ন করার সাহস রাখত। ১৬৪০ সালে ইংল্যান্ড এক সংকটের মুখে পড়ে। রাজা কর বাড়াতে চান, পার্লামেন্ট বাধা দেয়। পরিণামে শুরু হয় ইংলিশ সিভিল ওয়ার বা গৃহযুদ্ধ, যার পরিণতিতে রাজাকে ফাঁসি দেওয়া হয় ১৬৪৯। রাজতন্ত্র সাময়িকভাবে বিলুপ্ত হয় এবং পার্লামেন্টের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। পরে রাজতন্ত্র ফিরলেও ততদিনে গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে ওঠে, যার ফলে ব্যক্তিগত সম্পত্তির অধিকার, বাজার ব্যবস্থা, উদ্ভাবন, বিনিয়োগ সবকিছু ফুলে ফেপে ওঠে। অ্যাজটেক ও ইনকা, প্রতিরোধহীন শোষণ। অন্যদিকে অ্যাজটেক ও ইনকা সাম্রাজ্যেও ছিল এককেন্দ্রিক শাসন ব্যবস্থা, কিন্তু সেখানে রাজাকে প্রশ্ন করার মতো অভ্যন্তরীণ শক্তি ছিল না। যখন স্প্যানিশরা আসে, তারা সহজেই স্থানীয় শাসকদের হত্যা করে নিজেদের মতো শাসন ব্যবস্থা সাজিয়ে নেয়। ফলে ওইসব সমাজে শোষণমুখী প্রতিষ্ঠান আরও গভীরভাবে গেঁথে যায়, যেখানে সাধারণ মানুষের কোনো অধিকার ছিল না, উন্নয়নের সুযোগও সীমিত। আফ্রিকা, ঐতিহাসিক ভার। আফ্রিকার বহু সমাজ ছিল বিচ্ছিন্ন, ছোট ছোট গোত্রভিত্তিক, যেখানে কেন্দ্রীয় শাসন ছিল না, রাজনৈতিক সংগঠন দুর্বল। এই কারণে ইউরোপিয়ান উপনিবেশবাদীরা আফ্রিকায় সহজেই শোষণমূলক কাঠামো গড়ে তোলে। দাসপ্রথা, খনিজ সম্পদ লুণ্ঠন আর জাতিগত বিভাজনের রাজনীতি। এই প্রতিষ্ঠানগুলো স্বাধীনতার পরেও অনেক দেশে রয়ে গেছে। ফলাফল: দুর্বল রাজনীতি, অভ্যন্তরীণ সংঘাত, একনায়কতন্ত্র, দরিদ্র অর্থনীতি। কেন কেউ বদলায়, কেউ নয়? সব সমাজকেই কখনো না কখনো নতুন সুযোগ বা সংকটের মুখোমুখি হতে হয়। তবে তখন কারা কি সিদ্ধান্ত নেয়, কারা ক্ষমতায় থাকে, সমাজে কি পরিপক্কতা আছে, এসব বিষয় ঠিক করে দেয় তারা কোন পথে যাবে। ইংল্যান্ডে পার্লামেন্ট শক্তিশালী ছিল, আর অ্যাজটেক ইনকায় কেন্দ্রীয় শাসন ছাড়া বিকল্প কিছু ছিল না। এটাই ভবিষ্যতের পথ ঠিক করে দেয়। লেখকদের মূল বক্তব্য: সমাজের শুরুর সময় ছোট পার্থক্যগুলো ইতিহাসের বাঁকে এসে বড় রূপ নেয়। যারা ক্ষমতা ভাগ করে নেয়, তারা অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠান গড়ে তোলে, আর যারা ক্ষমতা আঁকড়ে ধরে রাখে, তারা শোষণমুখী কাঠামোয় আটকে যায়। এই অধ্যায়ের মূল শিক্ষা: ইতিহাসের ওজন অনেক ভারী, তবে সেই ভারের মধ্যেও মানুষ সিদ্ধান্ত নিতে পারে কোন পথে যাবে। অধ্যায় 5 ভবিষ্যৎ আমি দেখেছি এবং তা কাজ করছে। শোষণমূলক ব্যবস্থার অধীনেও প্রবৃদ্ধি। শিরোনামের ব্যাখ্যা: ভবিষ্যৎ আমি দেখেছি এবং তা কাজ করছে। এই অধ্যায়ের শিরোনামটি এসেছে এক মার্কিন সাংবাদিক লিংকন স্টিফেন্সের মন্তব্য থেকে। ১৯১৯ সালে তিনি সোভিয়েত ইউনিয়নে গিয়ে ফিরে বলেছিলেন, "I have seen the future and it works." আমি ভবিষ্যৎ দেখেছি এবং তা কাজ করছে। তিনি বোঝাতে চেয়েছিলেন কমিউনিজমই ভবিষ্যতের পথ। কিন্তু কয়েক দশক পর দেখা যায় সোভিয়েত ইউনিয়ন এক ভয়ঙ্কর নিপীড়নমূলক রাষ্ট্র হয়ে দাঁড়ায়। অর্থনৈতিক প্রবৃদ্ধি হয় কিছু সময়ের জন্য, কিন্তু সেই প্রবৃদ্ধি সামরিক খরচ ও দমন নীতির নিচে চাপা পড়ে। শোষণমূলক ব্যবস্থাতেও কখনো উন্নয়ন হয়। লেখকরা বলেন, অনেক সময় একটি নির্দিষ্ট সময়ের জন্য শোষণমূলক প্রতিষ্ঠানও অর্থনৈতিক সাফল্য আনতে পারে।
কেন? কারণ শাসকেরা নিজস্ব স্বার্থে কিছু খাতকে উন্নয়ন দেয়, বেশি কর আদায়ের জন্য উৎপাদন বাড়ায়, বিশ্ববাজারে প্রতিযোগিতা করার জন্য শিল্পায়ন করে, প্রযুক্তির ব্যবহার করে আরও বেশি আয় করতে চায়। তবে এসব সবসময় একটি ক্ষুদ্র গোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকে। উদাহরণ সোভিয়েত ইউনিয়ন। 1928 সালে সোভিয়েত নেতা জোসেফ স্টালিন একটি পরিকল্পিত অর্থনীতি চালু করেন, 5-year প্ল্যান। তিনি কৃষকদের জোর করে সমবায় খামারে পাঠান, কারখানা নির্মাণ করেন, মজুরি ও উৎপাদন নির্দিষ্ট করে দেন। ফলে মাত্র কয়েক দশকে সোভিয়েত ইউনিয়ন হয়ে ওঠে একটি শিল্পভিত্তিক পরাশক্তি। তবে এই সাফল্যের মূল্য ছিল ভয়ঙ্কর। লক্ষ লক্ষ মানুষ অনাহারে মারা যায়, ব্যক্তি স্বাধীনতা শেষ হয়ে যায়, গোপন পুলিশ অর্থাৎ কেজিবি সবার ওপর নজর রাখে, রাষ্ট্রের বিরুদ্ধে কিছু বললেই মৃত্যুদণ্ড। অর্থাৎ প্রবৃদ্ধি ছিল, কিন্তু মানবিক স্বাধীনতার বিনিময়ে। শেষ পর্যন্ত এই উন্নয়ন থেমে যায়। যেহেতু প্রতিষ্ঠানগুলো ছিল শোষণমূলক, তাই উদ্ভাবন থেমে যায়, কারণ কেউ ঝুঁকি নিতে চায় না। নতুন নেতৃত্বে স্থিরতা আসে, কারণ সব সিদ্ধান্ত একজনে নেন। অর্থনীতি কৃত্রিমভাবে নিয়ন্ত্রিত হয়, বাজার নয়। এই কারণে সোভিয়েত ইউনিয়নের উন্নয়ন 1970-এর দশকে থেমে যায় এবং 1991 সালে সেই রাষ্ট্র ভেঙে পড়ে। উদাহরণ চীন। অনেকেই বলেন, দেখো, চীন তো শোষণমূলক রাজনৈতিক কাঠামো রেখেও দুর্দান্ত অর্থনৈতিক প্রবৃদ্ধি করছে। এটা সত্য। চীনে 1978 সালের পর দেং শিয়াওপিংয়ের নেতৃত্বে বাজারমুখী সংস্কার শুরু হয়। সরকার নিয়ন্ত্রণ কমিয়ে দেয়, ব্যক্তি উদ্যোগ বাড়ে, বিদেশি বিনিয়োগ আসে। ফলে চীন শত কোটি মানুষকে দারিদ্র্য থেকে টেনে তোলে, প্রযুক্তি উৎপাদন করে, রপ্তানি বাড়ায়। তবে চীনের রাজনৈতিক কাঠামো এখনও একদলীয়, কর্তৃত্ববাদী। এই ক্ষেত্রে লেখকরা বলেন, এটা ঠিক যে চীনে প্রবৃদ্ধি হচ্ছে, তবে যদি তারা রাজনৈতিক প্রতিষ্ঠান বদল না করে, তাহলে সেই প্রবৃদ্ধি একদিন থেমে যাবে, যেমনটা সোভিয়েত ইউনিয়নে হয়েছিল। সীমাবদ্ধতা, ক্ষমতার সংঘাত। শোষণমূলক ব্যবস্থার মূল সমস্যা হল ক্ষমতা কিছু লোকের হাতে কেন্দ্রীভূত হয়ে থাকে। তারা উন্নয়ন ঘটায় যতক্ষণ পর্যন্ত তা তাদের ক্ষমতা অক্ষুণ্ণ রাখে। কিন্তু যখন নতুন প্রযুক্তি আসে, নতুন শ্রেণী উত্থান ঘটায়, সাধারণ মানুষ আরও অধিকার চায়, তখন এই শাসকেরা উন্নয়নকেই বাধা দেয়, কারণ সেটি তাদের শাসন টিকিয়ে রাখতে ঝুঁকিপূর্ণ। ফলে দমন নীতি বৃদ্ধি পায়, অর্থনীতি নতুন স্তরে উঠতে পারে না, উন্নয়ন দ্রুত থেমে যায়। লেখকদের মূল বার্তা: শোষণমূলক ব্যবস্থাও কিছু সময় প্রবৃদ্ধি আনতে পারে, কিন্তু তা কখনোই টেকসই হয় না, কারণ সেই উন্নয়ন সাধারণ মানুষের ক্ষমতায়নের সঙ্গে যুক্ত নয়। সোভিয়েত ইউনিয়ন, জার্মানির নাৎসি শাসন, মিশরের সামরিক সরকার, চীনের আধা উন্নত ব্যবস্থা, সবখানে এই প্রবৃদ্ধি ছিল সাময়িক ও ঝুঁকিপূর্ণ। অধ্যায় 6, ড্রিফটিং অ্যাপার্ট। আলাদা হয়ে যাওয়া, একসাথে শুরু, আলাদা ভবিষ্যৎ। এই অধ্যায়ে লেখকরা ব্যাখ্যা করেন, অনেক সময় দুইটি সমাজ প্রায় একরকম রাজনৈতিক বা সামাজিক বাস্তবতা নিয়ে শুরু করলেও ধীরে ধীরে তারা একেবারে বিপরীত পথে এগোয়। এই পার্থক্য তৈরি হয় ছোট কিছু সিদ্ধান্ত, প্রতিক্রিয়া ও বিশেষ ঘটনাগুলোর, যা ধীরে ধীরে প্রতিষ্ঠান ও ক্ষমতার কাঠামোকে আলাদা করে দেয়। এক সময়ে একসাথে, তারপর বিচ্ছিন্ন। ধরো, দুটি শহর বা রাষ্ট্র একই সময় শুরু করল, একই শক্তিশালী শাসক, একই কর ব্যবস্থা, একই বাণিজ্য ব্যবস্থা। তারপরও দেখা গেল কয়েক দশক পর এক দেশ ধনী, অন্য দেশ দরিদ্র। কেন? এখানেই লেখকরা বোঝান, এই ভিন্নতার মূল কারণ হল প্রতিষ্ঠানের বিকাশে ভিন্ন পথ ধরা। কোনো রাষ্ট্র ক্ষমতার বিকেন্দ্রীকরণ করে, আরেক রাষ্ট্র তা করে না। কারো সমাজে সাধারণ মানুষ ক্রমে অংশ নেয়, আর কারো সমাজে ক্ষমতা কেবল একটি শ্রেণীর হাতে কেন্দ্রীভূত থাকে। উত্তর ও দক্ষিণ আমেরিকার পার্থক্য।
লাতিন আমেরিকা ও উত্তর আমেরিকার শুরু প্রায় একই সময়ে উপনিবেশ হিসেবে ষোড়শ শতকে। কিন্তু উত্তর আমেরিকায়, যেমন ভার্জিনিয়া বা ম্যাসাচুসেটস, সাধারণ মানুষের ভূমিকা, জমির অধিকার, স্থানীয় রাজনৈতিক অংশগ্রহণ শুরু থেকেই ছিল। অন্যদিকে লাতিন আমেরিকায় স্প্যানিশরা পুরো সমাজ গড়ে তোলে শোষণমূলক প্রতিষ্ঠানের ওপর ভিত্তি করে, যেখানে স্থানীয় মানুষদের শ্রম শোষণই ছিল মূল কাঠামো। ফলে ধীরে ধীরে উত্তর আমেরিকায় তৈরি হয় অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র ও উদ্ভাবনমুখী অর্থনীতি, আর লাতিন আমেরিকায় তৈরি হয় ক্ষমতাকেন্দ্রিক, অসম ও ধনী গরিব বিভাজিত সমাজ। শিল্প বিপ্লবের সুযোগ কে নিল, কে পারল না? 18 শতকের শেষ দিকে ইউরোপে শিল্প বিপ্লব শুরু হয়। প্রযুক্তি আসে, মেশিন, বাষ্পচালিত ইঞ্জিন, কারখানা। এই প্রযুক্তি কে কতটা গ্রহণ করতে পারল সেটিও নির্ভর করল সেই দেশের প্রতিষ্ঠানের ধরনের ওপর। যেখানে সম্পত্তির অধিকার ছিল, বিনিয়োগের স্বাধীনতা ছিল, রাজনৈতিক স্থিতিশীলতা ছিল, সেখানেই শিল্প বিপ্লব সফল হয়, যেমন ইংল্যান্ড, নেদারল্যান্ডস। আর যেসব দেশে সম্পদ শাসকরা নিজেরাই লুট করত, নতুন প্রযুক্তিকে তারা হুমকি মনে করত, সামাজিক উত্থান ছিল অনুৎসাহিত, সেই সব দেশে শিল্প বিপ্লব ঢুকতেই পারেনি অথবা থেমে গেছে, যেমন অটোমান সাম্রাজ্য, রাশিয়া বা স্পেন। উদ্ভাবনের বাধা লেখকরা উদাহরণ দেন 1860 সালে, যখন ইউরোপের লোহার রেল লাইন, টেলিগ্রাফ, কারখানা ছড়িয়ে পড়ে, অটোমান সাম্রাজ্য তখনও তা ঠেকিয়ে রাখে। তাদের ভয় ছিল টেলিগ্রাফে মানুষ সংগঠিত হয়ে বিদ্রোহ করতে পারে, রেল লাইন দিলে লোকজন পালাতে পারে, ছাপাখানা দিলে বিপ্লবী চিন্তা ছড়াতে পারে। এই ভয় থেকেই তারা প্রযুক্তিকে নিষিদ্ধ করে দেয় বা নিয়ন্ত্রণ করে রাখে। ফলে তারা শিল্প বিপ্লবের সুফল নিতে পারে না। পার্থক্য বাড়তেই থাকে। একবার দুটি সমাজ ভিন্ন পথে হাঁটতে শুরু করলে সেই পার্থক্য ধীরে ধীরে জ্যামিতিক হারে বাড়তে থাকে। এটাকেই লেখকরা বলেন ইনস্টিটিউশনাল ড্রিফট, অর্থাৎ ছোট পার্থক্য থেকে শুরু করে একসময় সমাজ পুরোপুরি বিপরীত হয়ে ওঠে। একদিকে উদ্ভাবন, শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসার সুযোগ বাড়ে, অন্যদিকে থাকে দমন নীতি, দুর্নীতি, রাজনৈতিক সহিংসতা। লেখকের মূল বার্তা: সমাজ একসাথে শুরু করলেও তাদের প্রতিষ্ঠান, সিদ্ধান্ত ও প্রতিক্রিয়ার উপর নির্ভর করে তারা কতটা ভিন্ন হয়ে উঠবে। ইতিহাস কখনো পূর্ব নির্ধারিত নয়, তবে একবার কোনো পথে গেলে তা বদলানো কঠিন হয়ে যায়। অধ্যায় 7, দ্য টার্নিং পয়েন্ট। বদলের বাঁক, মোড় যেখানে ইতিহাস বদলায়। এই অধ্যায়ে লেখকরা ব্যাখ্যা করেছেন ইংল্যান্ডে কিভাবে ইতিহাসের এক গভীর বাঁকে দাঁড়িয়ে রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিষ্ঠান একসাথে বদলে যেতে থাকে। এই পরিবর্তনের কেন্দ্রবিন্দু ছিল গ্লোরিয়াস রেভলিউশন 1688, যার মাধ্যমে রাজকেন্দ্রিক স্বৈরশাসনের অবসান এবং সংবিধান ও সংসদভিত্তিক সরকার গড়ে ওঠে। এরপর ধীরে ধীরে জন্ম নেয় এমন প্রতিষ্ঠান যা উদ্ভাবন, বিনিয়োগ ও ব্যক্তি স্বাধীনতার ভিত্তি তৈরি করে। রাজা বনাম সংসদ। 1600 সালের দিকে ইংল্যান্ডের রাজারা বিশ্বাস করতেন তারা ঈশ্বর নির্ধারিত শাসক, তাদের কর্তৃত্ব কেউ প্রশ্ন করতে পারে না। জেমস এক, চার্লস এক এবং পরবর্তী রাজারা সংসদকে বাইপাস করে এককভাবে কর আরোপ, সেনা পরিচালনা ও বিচার ব্যবস্থা নিয়ন্ত্রণ করতেন। তবে সমাজে এক নতুন শক্তি গড়ে উঠছিল। শহুরে ব্যবসায়ী শ্রেণী, মধ্যবিত্ত, জমির মালিক যারা স্বাধীন চিন্তাভাবনায় বিশ্বাস করত। এই দ্বন্দ্ব একসময় গৃহযুদ্ধের রূপ নেয় এবং চার্লস একের মৃত্যুদণ্ডের মধ্যে দিয়ে এক ঐতিহাসিক ঘটনা ঘটে। গ্লোরিয়াস রেভলিউশন 1688 এক শান্তিপূর্ণ বিদ্রোহ। 1688 সালে এক অভূতপূর্ব ঘটনা ঘটে। রাজা জেমস এককে পদচ্যুত করে উইলিয়াম ও মেরিকে ইংল্যান্ডের নতুন শাসক করা হয়। তবে শর্ত ছিল তারা সংবিধান মেনে এবং সংসদের অধীনে শাসন করবেন। এই ঘটনার নাম দেওয়া হয় গ্লোরিয়াস রেভলিউশন, কারণ রক্তপাত ছাড়াই এক বিপ্লব ঘটে গেল। এটাই ইংল্যান্ডের রাজতন্ত্রের অবসান নয়, বরং রাজতন্ত্রকে সীমাবদ্ধ করে সংসদীয় গণতন্ত্রের রূপান্তরের শুরু।
প্রতিষ্ঠানিক পরিবর্তনের তরঙ্গ। গ্লোরিয়াস রেভলিউশনের পর একের পর এক গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটে। বিল অফ রাইটস ১৬৮৯, রাজা যেন আর এককভাবে কর আরোপ করতে না পারেন। ব্যাংক অফ ইংল্যান্ড ১৬৯৪, রাষ্ট্রীয় অর্থব্যবস্থাকে স্থিতিশীল করা। সুদের হার নির্ধারণ, ঋণ নীতিমালা, বাণিজ্য আইন, সম্পত্তির অধিকার সবকিছু পরিষ্কার ও সুরক্ষিত হয়। এইসব পরিবর্তনের ফলে ব্যবসায়ী ও সাধারণ মানুষ আস্থা পায় এবং বিনিয়োগ, উৎপাদন ও উদ্ভাবনের পরিবেশ তৈরি হয়। এক যুগান্তকারী ফল, শিল্প বিপ্লবের ভিত্তি। এই নতুন প্রতিষ্ঠানগুলো শিল্প বিপ্লবের মঞ্চ তৈরি করে দেয়। যখন মানুষ জানে তার সম্পত্তি কেড়ে নেওয়া হবে না, কর হঠাৎ বাড়ানো হবে না, আদালতে সুবিচার পাওয়া যাবে, তার মেধার ফল সে নিজে পাবে, তখন সে ঝুঁকি নিতে রাজি হয়, নতুন কিছু আবিষ্কার করতে চায় এবং ব্যবসায় আগ্রহী হয়। এই প্রবণতাই পরবর্তী অধ্যায়ে আলোচিত শিল্প বিপ্লব বা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের দিকে নিয়ে যায়। এর উল্টো উদাহরণ ফ্রান্স ও স্পেন। এই একই সময়ে ফ্রান্স ও স্পেনে গ্লোরিয়াস রেভলিউশনের মতো কোনো ঘটনা ঘটে না। সেখানে রাজারা ক্ষমতা আঁকড়ে ধরে রাখে, আদালত ছিল রাজদরবারের হাতের পুতুল, কর ব্যবস্থা ছিল এলোমেলো ও বৈষম্যপূর্ণ, অভিজাত শ্রেণী সব সুবিধা ভোগ করত, সাধারণ মানুষ ছিল শোষিত। ফলে এই দেশগুলোতে শিল্প বিপ্লব দেরিতে আসে, আর রাজনৈতিক সংস্কার হয় সহিংস বিপ্লবের মাধ্যমে, যেমন ফরাসি বিপ্লব। লেখকদের মূল বক্তব্য, গ্লোরিয়াস রেভলিউশন ছিল ইংল্যান্ডের ইতিহাসে এক বাঁক, যেখানে একসাথে রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিষ্ঠান বদলে যায়। এই পরিবর্তনই পরবর্তী শতাব্দীতে ইংল্যান্ডকে বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী, ধনী ও প্রভাবশালী দেশে পরিণত করে। অধ্যায় ৮, নট অন আওয়ার টার্ফ, ব্যারিয়ার্স টু ডেভেলপমেন্ট। আমাদের মাঠে নয়, উন্নয়নের পথে বাধা। এই অধ্যায়ে লেখকরা দেখান শোষণমূলক রাজনৈতিক প্রতিষ্ঠান কিভাবে নিজের স্বার্থে উন্নয়নের বিরুদ্ধে কাজ করে। তারা উন্নয়নকে ভয় পায় কারণ সেটা তাদের ক্ষমতা ও আধিপত্যের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। উন্নয়ন মানেই ঝুঁকি। ধরো, নতুন কোনো প্রযুক্তি, শিক্ষা বা অর্থনৈতিক পরিবর্তন সমাজে আসতে যাচ্ছে। এটা হয়তো দেশের অর্থনীতির জন্য ভালো, কিন্তু ক্ষমতাধর কিছু গোষ্ঠীর জন্য ঝুঁকিপূর্ণ। কারণ নতুন শ্রেণী উঠে আসতে পারে, মানুষ সচেতন হয়ে শাসকদের প্রশ্ন করতে পারে, ক্ষমতার কেন্দ্র নড়ে যেতে পারে। এই ভয় থেকেই তারা উন্নয়নের পথেই বাধা দেয়। উদাহরণ, অটোমান সাম্রাজ্য। অটোমান সাম্রাজ্য ছিল একসময় বিশাল এবং শক্তিশালী, কিন্তু ১৬০০ থেকে ১৭০০ সালের দিকে যখন ইউরোপে শিল্প বিপ্লব শুরু হল, তখন অটোমান শাসকেরা ছাপাখানা নিষিদ্ধ করে দিল। কেন? কারণ তারা ভয় পেত ছাপাখানার মাধ্যমে মানুষ সচেতন হয়ে যাবে, ধর্ম ও রাজনীতির বিরুদ্ধে লেখা ছড়াবে, বিদ্রোহ সংগঠিত হতে পারে। ফলে একটি নতুন প্রযুক্তি যা সারা ইউরোপকে পাল্টে দেয়, অটোমান সাম্রাজ্যে ঢুকতেই পারে না। উদাহরণ, রাশিয়া। জার শাসিত রাশিয়ায় দীর্ঘ সময় কোনো রেল লাইন তৈরি করে দেওয়া হয়নি, কারণ শাসকেরা ভাবত জনগণ যদি সহজে চলাচল করতে পারে তারা একত্রিত হয়ে বিদ্রোহ করবে। শিল্পায়নের ফলে নতুন মধ্যবিত্ত শ্রেণী তৈরি হবে যারা রাজনীতিতে অংশ চাইবে। ফলে রাশিয়া উন্নয়ন থামিয়ে দেয়, কৃষিভিত্তিক অর্থনীতিতে আটকে পড়ে, সামাজিক অস্থিরতা বাড়ে, আর শেষে ১৯১৭ সালে বিপ্লব ঘটে। অনুষ্ঠান নিজের স্বার্থেই প্রতিক্রিয়াশীল। লেখকরা বলেন, বহিষ্করণমূলক রাজনৈতিক প্রতিষ্ঠান উন্নয়নের প্রতিদ্বন্দ্বী নয়, বরং তা অবশ্যম্ভাবী শত্রু। তারা যতই চায় অর্থনৈতিক প্রবৃদ্ধি হোক, ততই তারা সেই পরিবর্তন ঠেকাতে চায় যেটা তাদের নিয়ন্ত্রণ হুমকিতে ফেলবে। এই ফিয়ার অফ ক্রিয়েটিভ ডিস্ট্রাকশন হল মূল বাধা। উদ্ভাবনের ভয়। উদ্ভাবন মানে পুরনো ব্যবস্থা ভাঙা, নতুন ধারার জন্ম, ক্ষমতা ও সম্পদের নতুন বণ্টন। শোষণমুখী সমাজে এটা একটি ভয়াবহ হুমকি। তাই তারা নতুন প্রযুক্তি ঠেকিয়ে রাখে, শিক্ষা সীমিত রাখে, ব্যবসার স্বাধীনতা নিয়ন্ত্রণ করে। এইভাবে তারা সম্পদের উন্নয়নকে শত্রু বানিয়ে ফেলে। লেখকদের মূল বক্তব্য, অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিষ্ঠান উন্নয়নকে উৎসাহ দেয়, কিন্তু বহিষ্করণমূলক প্রতিষ্ঠান উন্নয়নকে ভয় পায়।
কারণ উন্নয়ন মানেই তাদের নিয়ন্ত্রণ কমে যেতে পারে। এই ভয় থেকেই তারা নিজেরা সবকিছু নিয়ন্ত্রণ করতে চায় এবং জনসাধারণের অগ্রগতি থামিয়ে দেয়। চ্যাপ্টার 9 রিভার্সিং ডেভেলপমেন্ট, উন্নয়নের উল্টো যাত্রা, ভেঙে ফেলা সম্ভাবনার পথ। এই অধ্যায়ে লেখকরা ব্যাখ্যা করেন কখনো কখনো একটি সমাজ উন্নতির পথে থাকলেও রাজনৈতিক সংঘাত, শাসকের লোভ বা দুর্বল প্রতিষ্ঠান সমাজটিকে আবার পিছনের পথে ঠেলে দেয়। অর্থাৎ উন্নয়ন শুরু হলেও তা স্থায়ী হয় না, বরং ধ্বংস হয়ে যায়, এমনকি আরও খারাপ অবস্থায় পৌঁছায়। উন্নয়ন কি চিরস্থায়ী? না। অন্তর্ভুক্তিমূলক পথে হাঁটতে থাকা সমাজও কখনো ক্ষমতার লোভ, সংঘাত বা শোষণের ইচ্ছায় আবার উল্টে যেতে পারে। লেখকরা এটাকে বলেন রিভার্সাল অফ ফরচুন, অর্থাৎ উন্নয়ন শুরু হলেও তা এক পর্যায়ে এসে থেমে যায় বা পুরো উল্টো পথে চলে যায়। উদাহরণ, কলম্বিয়া ও সিয়েরা লিওন। কলম্বিয়া একসময় তুলনামূলকভাবে স্থিতিশীল ছিল, তবে 1960 থেকে শুরু করে সশস্ত্র বিদ্রোহ, মাদক ব্যবসা ও দুর্নীতি দেশটিকে অস্থির করে তোলে। রাষ্ট্র দুর্বল হয়ে পড়ে, বিচ্ছিন্ন অঞ্চল শাসন করে গেরিলা বাহিনী বা মাফিয়া গোষ্ঠী। ফলে উন্নয়ন থেমে যায়, অর্থনীতি মুখ থুবড়ে পড়ে, নাগরিক স্বাধীনতা হুমকির মুখে পড়ে। সিয়েরা লিওনেও একসময় হীরা ব্যবসার মাধ্যমে কিছু প্রবৃদ্ধি দেখা দিয়েছিল, কিন্তু দুর্বল প্রতিষ্ঠান ও যুদ্ধবাজ নেতৃত্ব সে সম্ভাবনাকে ধ্বংস করে দেয়। ভিতর থেকে ভাঙন। অনেক সময় উন্নয়নকে শত্রু বানানো হয় শুধুমাত্র ক্ষমতা ধরে রাখার জন্য। যারা সমাজে নতুন উঠে আসে তারা যদি বিদ্যমান ক্ষমতা কাঠামোকে চ্যালেঞ্জ করে, তবে বিদ্যমান শাসকরা তাদের দমন করে। শিক্ষা, গণমাধ্যম বা নতুন শিল্প প্রতিষ্ঠান যদি শক্তিশালী হয়, তাহলে সেগুলো নিষিদ্ধ বা নিয়ন্ত্রণ করা হয়। এইভাবে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্ভাবনা নিজের হাতেই ভেঙে ফেলে শাসক গোষ্ঠী। উদাহরণ, মায়ানমার, বার্মা। মায়ানমারে একসময় কিছু সীমিত সংস্কার হয়েছিল, ব্যবসা খোলার সুযোগ, শিক্ষা সম্প্রসারণ ইত্যাদি। তবে সেনাবাহিনী যখন দেখল জনগণ সচেতন হয়ে যাচ্ছে, রাজনৈতিক দাবিদাওয়া বাড়ছে, তখন তারা আবার ক্ষমতা কুক্ষিগত করে ফেলে। ফলে যা উন্নয়ন হচ্ছিল তা থেমে যায়, বিদ্যমান প্রতিষ্ঠানগুলোর উপর দমনপীড়ন বাড়ে, আন্তর্জাতিক সম্পর্ক বিপর্যস্ত হয়, আর অর্থনীতিও পশ্চাদমুখী হয়ে পড়ে। প্রতিষ্ঠান ধ্বংস করার উদাহরণ। অনেক সময় বিদ্যমান ভালো প্রতিষ্ঠান, যেমন স্বাধীন আদালত, সংবাদ মাধ্যম, স্থানীয় সরকার, যা জনগণের পক্ষে কাজ করতে পারত, সেগুলোকেই ধ্বংস করা হয়। কারণ এগুলো শাসকদের জবাবদিহির মুখে ফেলে, শোষণের পথ বন্ধ করে দেয়, ভিন্ন মতকে জায়গা দেয়। তাই এগুলোকে দমন বা দুর্বল করে শাসকরা ক্ষমতা চিরস্থায়ী করতে চায়। লেখকদের মূল বার্তা: উন্নয়ন একটি সরল রৈখিক পথ নয়। সমাজ কখনো সামনে এগোয়, আবার কখনো পেছনে যায়, বিশেষ করে যখন শাসক গোষ্ঠী উন্নয়নকে নিজেদের শত্রু মনে করে। শুধু একটি সময়ের সাফল্য সমাজকে টিকিয়ে রাখতে পারে না। প্রতিষ্ঠানের ধারাবাহিকতা, অংশগ্রহণমূলক কাঠামো ও জনগণের ক্ষমতায়নই একমাত্র উপায়। অধ্যায় 10 দ্য ডিফিউশন অফ প্রসপেরিটি, সমৃদ্ধির বিস্তার, উন্নত প্রতিষ্ঠান ছড়ায় কিভাবে। এই অধ্যায়ে লেখকরা দেখান কখনো কখনো একটি দেশের অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠান ও উন্নয়ন আশেপাশে দেশ বা অঞ্চলও ছড়িয়ে পড়ে, কিন্তু সবসময় তা হয় না। এই ছড়িয়ে পড়া নির্ভর করে ঐতিহাসিক মুহূর্ত, ভৌগোলিক ঘনিষ্ঠতা এবং রাজনৈতিক পরিস্থিতির উপর। কেন এক জায়গার পরিবর্তন অন্য জায়গায় ছড়ায়? ধরো, একটি দেশে জনগণের বিদ্রোহ বা সংস্কারের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠিত হল, তখন পাশের দেশের মানুষও উৎসাহ পায়। ওদের দেশে হয়েছে, আমাদের কেন নয়? এইভাবেই গণ আন্দোলনের তরঙ্গ এক দেশ থেকে আরেক দেশে ছড়িয়ে পড়ে। তবে সবসময় তা হয় না, কারণ ক্ষমতাশালী শাসক গোষ্ঠী বাধা দেয়, প্রতিবেশী সমাজে সেই রকম প্রস্তুতি থাকে না, বাহ্যিক হস্তক্ষেপ হয়ে যায়। ফরাসি বিপ্লব। 1789 সালের ফরাসি বিপ্লব ছিল রাজতন্ত্রের বিরুদ্ধে গণজাগরণের বড় উদাহরণ। এই বিপ্লব রাজা ও অভিজাতদের ক্ষমতা সীমিত করে। স্বাধীনতা, সমতা ও ভ্রাতৃত্ব এই আদর্শ প্রচার করে। ইউরোপের অন্যান্য দেশে মুক্ত চিন্তা ও বিদ্রোহকে অনুপ্রাণিত করে।
তবে অনেক দেশেই রাজারা বিপ্লব ঠেকাতে সেনা পাঠায়, বিদ্রোহ দমন করে এবং ফরাসি বিপ্লবের ছায়া থেকে নিজেদের রক্ষা করে। ফলে সমৃদ্ধির ধারণা সব দেশে পৌঁছায় না। ছড়িয়ে পড়ার উৎস: শিক্ষা, ব্যবসা, মানুষ। প্রতিষ্ঠানের ধারণা ও মূল্যবোধ অনেক সময় ছড়ায় ছাত্রছাত্রীর মাধ্যমে, যারা বিদেশে পড়ে এসে নতুন চিন্তা নিয়ে আসে, ব্যবসায়ীদের মাধ্যমে, যারা উন্নত দেশের নিয়ম দেখে নিজেদের দেশে তা চায়, শরণার্থীদের মাধ্যমে, যারা দমননীতি থেকে পালিয়ে আসে এবং গণতান্ত্রিক আদর্শ ছড়িয়ে দেয়। তবে এসব ধারণা ফলপ্রসূ হয় তখনই যখন দেশের রাজনৈতিক অবকাঠামো গ্রহণ করতে প্রস্তুত। কখন ছড়াতে বাধা পড়ে? সব সমাজ সমৃদ্ধির উদাহরণ অনুসরণ করে না, কারণ রাজনৈতিক শাসকেরা পরিবর্তনকে ভয় পায়। গণমাধ্যম ও শিক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রিত থাকে। নাগরিক সমাজ দুর্বল থাকে। ইতিহাসে সহিংসতা ও বিভাজন থেকে যায়। ফলে এমনও হয়, এক দেশ অগ্রগামী হয়ে উঠলেও তার প্রতিবেশীরা আগের জায়গাতেই আটকে থাকে। সমৃদ্ধির ক্লাস্টার তৈরি হয়। লেখকরা বলেন, সমৃদ্ধি অনেক সময় একটি অঞ্চল বা ব্লকে জড়ো হয়, যেমন উত্তর আমেরিকা ও ইউরোপ একসাথে অন্তর্ভুক্তিমূলক পথে এগিয়েছে। লাতিন আমেরিকা ও আফ্রিকা দীর্ঘদিন বহিষ্করণমূলক কাঠামোয় রয়ে গেছে। এই পার্থক্য ভৌগোলিক নয়, বরং প্রতিষ্ঠান ও ইতিহাস নির্ভর। সমৃদ্ধি ছড়ানোর জন্য কি প্রয়োজন? অন্তর্ভুক্তিমূলক পরিবর্তন একটি দেশে ঘটতে হবে। সেই পরিবর্তনের প্রভাব আশেপাশে ছড়িয়ে পড়তে হবে। সামাজিক প্রস্তুতি ও নাগরিক অংশগ্রহণ থাকতে হবে। ক্ষমতাবানদের বাধা অতিক্রম করতে হবে। তবেই এক সমাজের অর্জন অন্য সমাজকে ছুঁতে পারে। লেখকদের মূল বক্তব্য: সমৃদ্ধি ছড়াতে পারে, কিন্তু তার জন্য শুধু অনুপ্রেরণা নয়, প্রতিষ্ঠান, ইতিহাস ও নেতৃত্বের প্রয়োজন। সব দেশের ইতিহাস, সমাজ ও প্রতিষ্ঠান আলাদা, তাই সমৃদ্ধির বিস্তার স্বয়ংক্রিয়ভাবে ঘটে না, বরং আন্দোলন, সংঘর্ষ, নেতৃত্ব ও সংস্কারের মাধ্যমে ছড়িয়ে পড়ে। অধ্যায় 11, দ্য ভার্চুয়াস সার্কেল। এই অধ্যায়ের লেখকরা দেখান, যখন একটি সমাজ অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে, তখন সেই প্রতিষ্ঠানগুলি নিজেরাই নিজেদের আরও শক্ত করে তোলে। একে বলা হয় সদ্গুণের চক্র বা ভার্চুয়াস সার্কেল। একবার ভালো পরিবর্তন শুরু হলে সেটি আরও ভালো পরিবর্তনের দিকে নিয়ে যায়। একটা ভালো সিদ্ধান্ত অনেক ভালো ফল দেয় যখন বিচার ব্যবস্থা স্বাধীন, নির্বাচনী ব্যবস্থা ন্যায্য, সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত, সম্পদের বণ্টন তুলনামূলকভাবে সমান। তখন সমাজে এক ধরনের চক্র শুরু হয়, যেখানে জনগণ আরও সচেতন হয়, তারা নেতৃত্বে অংশ নেয়, দুর্নীতি কমে, প্রতিষ্ঠান আরও শক্তিশালী হয়। ফলে ভবিষ্যতে আরও ভালো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়। যেমন ইংল্যান্ডের উন্নয়ন চক্র। ইংল্যান্ডে গ্লোরিয়াস রেভলিউশন অর্থাৎ ১৬৮৮ সালের মাধ্যমে রাজতন্ত্রের ক্ষমতা সীমিত করা হয়। এরপর সংসদ শক্তিশালী হয়, কর ব্যবস্থা নিয়মতান্ত্রিক হয়, ব্যবসার স্বাধীনতা বাড়ে, আদালত স্বাধীনভাবে কাজ করে। এই পরিবর্তনের ফলে ব্যবসায়ীদের বিশ্বাস তৈরি হয়, তারা বিনিয়োগ করে, শিল্পায়ন হয়, সমাজের আরও বেশি মানুষ সম্পৃক্ত হয়। এই সব উন্নয়ন আবার গণতন্ত্রকে আরও গভীর করে। এইভাবে তৈরি হয় সদ্গুণের চক্র। শিক্ষা, মত প্রকাশ ও তথ্য প্রবাহের ভূমিকা। ভালো প্রতিষ্ঠান মানুষকে শিক্ষিত হতে দেয়, মত প্রকাশে বাধা দেয় না, সংবাদ মাধ্যম ও তথ্য প্রবাহ উন্মুক্ত রাখে। ফলে নাগরিকরা নেতাদের জবাবদিহির মুখে ফেলে, ভুল নীতির বিরুদ্ধে সরব হয়, সমাজে স্বচ্ছতা ও ন্যায্যতা বাড়ে। এই প্রক্রিয়াই ভবিষ্যতের নেতৃত্ব ও সিদ্ধান্তকে আরও উন্নত করে। সদ্গুণের চক্র কি চিরস্থায়ী? না। যদি কোনো একনায়কতান্ত্রিক শক্তি উঠে আসে, অর্থনৈতিক অসমতা বেড়ে যায়, নির্বাচন বা বিচার ব্যবস্থায় দুর্বলতা আসে, তাহলে সদ্গুণের চক্র ভেঙে গিয়ে সমাজ বহিষ্করণমূলক চক্রে পড়ে যেতে পারে। তাই এই চক্র রক্ষণাবেক্ষণ প্রয়োজন, সতর্কতা, গণসচেতনতা ও প্রতিষ্ঠানের জবাবদিহির মাধ্যমে। লেখকদের মূল বার্তা: ভালো প্রতিষ্ঠান কেবল ভালো ফল দেয় না,
তারা ভবিষ্যতে আরও ভালো সিদ্ধান্ত ও পরিবর্তনের পথ তৈরি করে দেয়। এই চক্র একবার শুরু হলে শিক্ষা বাড়ে, অংশগ্রহণ বাড়ে, নেতৃত্বে বৈচিত্র্য আসে, প্রতিষ্ঠান আরও অন্তর্ভুক্তিমূলক হয়। এটাই একটি টেকসই সমাজের মূল ভিত্তি। এখানে অধ্যায় 11 শেষ। পরবর্তী অধ্যায় চ্যাপ্টার 12 দ্য ভাইসাস সার্কেল, বাংলা অনুবাদ অসদ্গুণের চক্র, খারাপ প্রতিষ্ঠান কিভাবে নিজেদের টিকিয়ে রাখে। এই অধ্যায়ে লেখকরা দেখাবেন শোষণমূলক এবং একনায়কতান্ত্রিক প্রতিষ্ঠান কিভাবে নিজস্ব ক্ষমতা ও শোষণের ধারাকে ধরে রাখে এবং সমাজকে বারবার একই দমনমূলক অবস্থায় ফিরিয়ে নিয়ে যায়। অধ্যায় 12 দ্য ভিশিয়াস সার্কেল, অসৎ গুণের চক্র, শোষণমূলক প্রতিষ্ঠান কিভাবে নিজেদের টিকিয়ে রাখে। এই অধ্যায়ে লেখকেরা ব্যাখ্যা করেন শোষণমূলক রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিষ্ঠান কেবল জনগণকে দমনই করে না, এগুলো এমনভাবে গঠিত হয় যে তারা নিজেরাই নিজেদের ধরে রাখে এবং ভবিষ্যতেরও শোষণ নিশ্চিত করে। এই প্রক্রিয়াকে বলা হয় অসৎ গুণের চক্র বা ভিশিয়াস সার্কেল। একবার শুরু হলে তা সমাজকে বারবার দমন, দুর্নীতি ও অস্থিরতার মধ্যে ঘুরপাক খাওয়ায়। একবার শোষণ শুরু হলে শোষণমূলক প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য হল ক্ষমতা কেন্দ্রীভূত থাকে হাতে গোনা কয়েকজনের হাতে, অর্থনীতি নিয়ন্ত্রিত হয় শাসকের ইচ্ছায়, আদালত, নির্বাচন, সংবাদ মাধ্যম সবই হয় শাসকের হাতের পুতুল। এই ক্ষমতা হারানোর ভয়ে শাসকেরা কখনোই প্রতিষ্ঠান বদলাতে চায় না। তারা সব সময় এমন পথ খোঁজে যাতে নিজেদের আধিপত্য টিকিয়ে রাখা যায়। ফলে প্রতিষ্ঠান কখনোই গণমুখী বা অন্তর্ভুক্তিমূলক হয় না, বরং আরও শোষণমুখী হয়ে ওঠে। উদাহরণ হল লাইবেরিয়া। লাইবেরিয়া ছিল একসময় আফ্রিকার স্বাধীন দেশগুলোর মধ্যে প্রথম দিককার। তবে শাসক গোষ্ঠী বা সেটলার্স দেশটির পুরো প্রশাসন নিজেদের হাতে রাখে। সাধারণ মানুষকে রাজনীতিতে অংশ নিতে দেওয়া হয়নি। অর্থনৈতিক সুযোগ ছিল এক শ্রেণীর জন্য। বিরোধী কণ্ঠস্বরকে দমন করা হতো। এই অবস্থায় প্রতিষ্ঠান ছিল দুর্বল, মানুষ বিচ্ছিন্ন। বারবার সামরিক অভ্যুত্থান, গৃহযুদ্ধ এবং দারিদ্র্য দেখা দেয়। এই হল অসৎ গুণের চক্র। একবার শুরু হলে তা দমন ও দুর্ভোগের বৃত্তেই ঘোরে। যুদ্ধ ও সংঘর্ষ চক্রকে করে আরও জটিল। যখন শাসকদের ক্ষমতা টিকিয়ে রাখতে হয়, তারা ভয় দেখায়, সেনাবাহিনী ব্যবহার করে, দমন নীতি চালায়। মানুষ প্রতিরোধ গড়ে তোলে, যা সহিংসে সংঘর্ষে রূপ নেয়। আর এই সংঘর্ষ আবার শাসকদের আরও কঠোর হতে বাধ্য করে। এইভাবে ভাঙে না শোষণের চক্র, বরং একের পর এক শাসক আসে, কিন্তু কাঠামো একই থেকে যায়। উদাহরণ কঙ্গো। কঙ্গোতে বহু বছর ধরে বিভিন্ন একনায়ক শাসক এসেছে। বেলজিয়ান উপনিবেশিক শাসন, তারপর মোবুতু সেসে সেকো, যিনি দেশটিকে ৩০ বছর শোষণ করেন। এরপর গৃহযুদ্ধ ও সামরিক শাসন। এই প্রতিটি ধাপে প্রতিষ্ঠান ভেঙেছে, সম্পদ লুট হয়েছে, জনগণের কোনো শক্তি তৈরি হয়নি। এমনকি নতুন সরকার এলেও পুরনো কাঠামো অক্ষত থাকে, কারণ নতুন নেতৃত্বও সেই একই সুবিধা ভোগ করতে চায়। পরিবর্তনের সম্ভাবনা। অসদ্গুণের চক্র খুব শক্তিশালী, তবে তা ভাঙা অসম্ভব নয়। যখন গণ আন্দোলন হয়, প্রতিষ্ঠান বিরোধী নেতৃত্ব উঠে আসে, ঐতিহাসিক মুহূর্ত বা সংকট আসে, তখন সেই চক্রে ফাটল ধরতে পারে। তবে এই পরিবর্তন তখনই স্থায়ী হয় যদি প্রতিষ্ঠানকে বদলে দেওয়ার মতো নেতৃত্ব ও জনসম্পৃক্ততা থাকে। লেখকদের মূল বার্তা: অসদ্গুণের চক্র শোষণ ও নিপীড়নকে দীর্ঘস্থায়ী করে। নতুন নেতৃত্ব এলেও যদি প্রতিষ্ঠান না বদলায়, তাহলে শুধু মুখ বদলায়, কিন্তু শোষণ থেকে যায়। অধ্যায় 13 আজকের দিনে দেশগুলো ব্যর্থ হয় কেন। এই অধ্যায়ে লেখকরা ব্যাখ্যা করেন আধুনিক যুগে যখন প্রযুক্তি ও জ্ঞানের সহজলভ্যতা বেড়েছে, তখনও বহু দেশ কেন দারিদ্র্যের মধ্যে রয়ে গেছে। মূল কারণ বহিষ্করণমূলক রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিষ্ঠান, যা শক্তিশালী গোষ্ঠীর সুবিধা বজায় রাখে এবং পরিবর্তনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। জিম্বাবুয়ে। স্বাধীনতার পর রবার্ট মুগাবে ক্ষমতায় আসেন। তিনি প্রথমে জনপ্রিয় হলেও পরে ধীরে ধীরে একটি দমনমূলক ও দুর্নীতিপরায়ণ শাসন ব্যবস্থা কায়েম করেন।
সরকারি সম্পদ আত্মসাৎ, জমি পুনর্বণ্টনের নামে অরাজকতা এবং রাজনৈতিক বিরোধীদের দমন করে তিনি একনায়কতান্ত্রিক শাসনের মাধ্যমে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেন। মিশরে দীর্ঘ সময় ধরে একই ধাঁচের শাসকরা ক্ষমতায় থেকেছেন। নাসের, সাদাত, মুবারক। তাদের শাসন ছিল বিরোধী কণ্ঠ রোধ, সেনাবাহিনীর আধিপত্য এবং ব্যক্তি স্বাধীনতা সীমিত করার উপর ভিত্তি করে। 2011 সালের বিপ্লবে কিছু পরিবর্তন এলেও ক্ষমতার কাঠামো মূলত অপরিবর্তিত থেকে যায়। কলম্বিয়ায় দীর্ঘদিন ধরে কিছু এলাকা সরকারের নিয়ন্ত্রণের বাইরে ছিল। ফার্ক ও অন্যান্য গেরিলা গোষ্ঠী বা মাদক ব্যবসায়ীরা কিছু অঞ্চলে কার্যত শাসন চালিয়েছে। ফলে জনগণের একটি বড় অংশ রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থার বাইরে থেকে গেছে। অন্যান্য দেশ লেখকরা আরও দেখান সুদান, উজবেকিস্তান, সিয়েরা লিওন সহ বহু দেশে উন্নয়নের সুযোগ থাকলেও ক্ষমতাকেন্দ্রিক প্রতিষ্ঠানগুলো পরিবর্তনের পথে বাধা হয়ে দাঁড়ায়। উন্নয়নকে ভয় পায় ক্ষমতাবান গোষ্ঠী, কারণ পরিবর্তনের অর্থ হতে পারে তাদের ক্ষমতা হারানোর সম্ভাবনা। মূল বার্তা: আজকের বিশ্বের ব্যর্থ রাষ্ট্রগুলো প্রযুক্তির অভাবে নয়, বরং তারা এমন প্রতিষ্ঠান গড়ে তুলতে ব্যর্থ হয়েছে যা জনগণের অংশগ্রহণ, উদ্ভাবন ও অন্তর্ভুক্তির সুযোগ দেয়। অধ্যায় 14, ব্রেকিং দ্য মোল্ড। কিভাবে একটি সমাজ শোষণমূলক কাঠামো থেকে বেরিয়ে আসতে পারে। এই অধ্যায়ে লেখকেরা দেখিয়েছেন, যদিও শোষণমূলক রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো অনেক সময় নিজেদের ধরে রাখে, তবুও ইতিহাসে এমন অনেক উদাহরণ রয়েছে যেখানে সমাজ সেই কাঠামো থেকে বেরিয়ে এসেছে। এই ধরনের পরিবর্তন সাধারণত ঘটে একটা গভীর সংকট বা ঐতিহাসিক মোড়ের সময়, এবং যদি সেই সময়ের মধ্যে থাকে সাংগঠনিক প্রস্তুতি ও নেতৃত্বের উপস্থিতি। পরিবর্তনের শর্ত: সুযোগ, যোগ, প্রস্তুতি। একটি সমাজ কখনোই শুধু সংকটের কারণে বদলায় না। পরিবর্তন তখনই স্থায়ী হয় যদি সেই সমাজে আগে থেকেই বিকল্প চিন্তা, সংগঠন, নেতৃত্ব ও জনগণের সক্রিয়তা থাকে। এই অধ্যায়ে লেখকেরা মূলত 3টি উদাহরণ বিশ্লেষণ করেছেন। উদাহরণ 1, চীন, তাংজং ও সং রাজবংশের মধ্যবর্তী সময়। চীনে তাং রাজবংশ পতনের পর একটা অরাজক পরিস্থিতি তৈরি হয়, 907 থেকে 960 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই সময় স্থানীয় প্রশাসন ও সেনাপতিরা একে একে ক্ষমতা নেয়। কিন্তু এই সময়ে কিছু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান গড়ে ওঠে: কর ব্যবস্থার বিকেন্দ্রীকরণ, স্থানীয় প্রশাসনের অধিকার, কৃষকের জমির মালিকানা নিশ্চিত করা। পরে যখন সং রাজবংশ ক্ষমতায় আসে 960 খ্রিস্টাব্দ থেকে, তারা এই প্রতিষ্ঠানের ভিত্তিতে অংশগ্রহণমূলক শাসন কাঠামো তৈরি করে। যদিও চীনে এটি দীর্ঘস্থায়ী হয়নি, তবু এটি একটি প্রতিষ্ঠানগত ভাঙন ও গঠনের উদাহরণ। উদাহরণ 2, বোতসোয়ানা, আফ্রিকার ব্যতিক্রমী সাফল্য। 1966 সালে স্বাধীনতা পাওয়ার সময় বোতসোয়ানা ছিল বিশ্বের অন্যতম দরিদ্র দেশ, কিন্তু তাদের নেতা সেরেৎসে খামা দুর্নীতিমুক্ত ও দূরদর্শী ছিলেন। একটি শক্তিশালী, নিরপেক্ষ ও আইনের ভিত্তিতে প্রশাসন গড়ে তোলা হয়। সম্পদের হীরের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা হয়। গণতান্ত্রিক প্রতিষ্ঠান, গণমাধ্যমের স্বাধীনতা ও দীর্ঘমেয়াদী উন্নয়ন নীতিতে গুরুত্ব দেওয়া হয়। ফলে আফ্রিকার বহু দেশের বিপরীতে বোতসোয়ানা স্থিতিশীল ও সমৃদ্ধশালী দেশে পরিণত হয়। উদাহরণ 3, কোস্টারিকা, সেনাবাহিনী বিলুপ্ত করে গণতন্ত্র গড়া। 1948 সালে কোস্টারিকায় গৃহযুদ্ধের পর হোসে ফিগুয়ারেস ফেরের নামে এক নেতা সেনাবাহিনী বিলুপ্ত করে দেন এবং শিক্ষা, স্বাস্থ্য ও গণতন্ত্রে বিনিয়োগ বাড়ান। এই সিদ্ধান্ত ছিল বিপ্লবী, কারণ সেনাবাহিনী সাধারণত একনায়কতন্ত্রের ভিত্তি হয়ে দাঁড়ায়। ফলে গণতন্ত্র সুসংহত হয়, সম্পদের বণ্টন তুলনামূলকভাবে সমতা পায়, প্রতিষ্ঠান হয়ে ওঠে অন্তর্ভুক্তিমূলক। শুধু সংকট যথেষ্ট নয়। লেখকেরা বলেন, কোনো সমাজে সংকট আসলেই প্রতিষ্ঠান ভাঙবে এমন নিশ্চয়তা নেই। দেখা যায় কিছু দেশে বিপ্লব বা গৃহযুদ্ধের পর আবারও নতুন একনায়কতন্ত্র তৈরি হয়, কারণ সেখানে সাংগঠনিক প্রস্তুতি, নেতৃত্ব বা জনগণের সম্পৃক্ততা ছিল না। তাই সংকটের মুহূর্ত গুরুত্বপূর্ণ হলেও পরিবর্তনের জন্য দরকার স্বতন্ত্র নেতৃত্ব, প্রতিষ্ঠান গঠনের পূর্বশর্ত এবং জনগণের সক্রিয় অংশগ্রহণ।
লেখকেদের মূল বার্তা: যখনই সমাজ কোনো বড় মোড়ে এসে দাঁড়ায়, তখন দুটি পথ খোলা থাকে। একটি শোষণমূলক কাঠামো বজায় রেখে চলা, অন্যটি অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠানের পথ ধরা। কোন পথে যাবে তা নির্ভর করে ঐতিহাসিক প্রস্তুতি ও নেতৃত্বের ওপর। অধ্যায় 15: সমৃদ্ধি ও দারিদ্র্য বোঝা। এই অধ্যায়ে লেখকরা তাদের গবেষণা ও যুক্তির সারাংশ তুলে ধরেন কেন কিছু দেশ ধনী ও শক্তিশালী হয়ে ওঠে আর কিছু দেশ দারিদ্র্য, দুর্নীতি ও শোষণের জালে আটকে পড়ে। তারা দেখান এ প্রশ্নের উত্তর সংস্কৃতি, ভূগোল বা অজ্ঞতার মধ্যে নয়, বরং প্রতিষ্ঠানের গঠনে। প্রচলিত ভুল ব্যাখ্যাগুলোর খণ্ডন। অনেকে বলেন সংস্কৃতির পার্থক্য সমৃদ্ধি নির্ধারণ করে, যেমন ইউরোপীয়নরা ধনী কারণ তারা পরিশ্রমী। আবার কেউ কেউ বলেন ভৌগোলিক অবস্থান, উষ্ণমণ্ডলে দেশগুলো দরিদ্র, শীতল অঞ্চলের দেশগুলো ধনী। কেউ কেউ বলেন নীতি নির্ধারকদের অজ্ঞতা দারিদ্রতাকে ধরে রাখে। লেখকরা বলেন এই ব্যাখ্যাগুলো সত্য নয়, বরং বিভ্রান্তিকর। সত্যিকারের কারণ প্রতিষ্ঠান। সমৃদ্ধি ও দারিদ্র্যের মূল ভিত্তি হল একটি সমাজ কী ধরনের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিষ্ঠান গড়ে তুলেছে। যদি প্রতিষ্ঠান হয় অন্তর্ভুক্তিমূলক বা ইনক্লুসিভ, তাহলে দেখা যায় অর্থনৈতিক সুযোগ সবার জন্য, রাজনৈতিক অংশগ্রহণ সবার, আইনের শাসন এবং জবাবদিহি সবার জন্য। তাহলে উদ্ভাবন হয়, ব্যবসা বাড়ে, জনগণ উন্নয়নের অংশীদার হয় এবং ধীরে ধীরে সমাজ সমৃদ্ধিশালী হয়। শোষণমূলক প্রতিষ্ঠানের ফলাফল। যদি প্রতিষ্ঠান হয় বহির্ক্ষরণমূলক বা এক্সক্লুসিভ, তাহলে দেখা যায় রাজনৈতিক ক্ষমতা সীমিত কিছু মানুষের হাতে, সম্পদ ও সুযোগের কেন্দ্রীকরণ, জনগণকে নিঃস্ব বা নিঃসঙ্গ রাখা। তাহলে উন্নয়ন হলেও তা অস্থায়ী, সীমিত গোষ্ঠীর হাতে যায় এবং অবশেষে ধ্বংস হয়। এই কাঠামো কখনো স্থায়ী সমৃদ্ধি তৈরি করতে পারে না। প্রতিষ্ঠানের ধারাবাহিকতা এবং ইতিহাস। কোন দেশ কেমন প্রতিষ্ঠান তৈরি করবে তা নির্ভর করে তার ঐতিহাসিক মোড়ে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং ক্ষমতা কার হাতে কেন্দ্রীভূত ছিল। যেমন ইংল্যান্ডের গৌরবময় বিপ্লবের সময় রাজশক্তি সীমিত হয় এবং সংসদ শক্তিশালী হয়। স্পেন বা রাশিয়ায় এমন পরিবর্তন হয়নি, ফলে সেখানে ক্ষমতা কেন্দ্রীভূত থাকে। এই ভিন্ন ইতিহাসের কারণেই প্রতিষ্ঠানের ধরন আলাদা হয় এবং সেই সঙ্গে সমৃদ্ধির গতিপথও আলাদা। উদাহরণমূলক শিক্ষা। দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়া একই জাতি, ভাষা ও সংস্কৃতি, কিন্তু প্রতিষ্ঠান ভিন্ন হওয়ায় অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থাও আকাশ পাতাল পার্থক্যের। বতসোয়ানা ও জিম্বাবুয়ে দুটি আফ্রিকার দেশ, একই অঞ্চল কিন্তু আলাদা প্রতিষ্ঠানের কারণে একদিকে টেকসই উন্নয়ন, অন্যদিকে ধ্বংস। এগুলো দেখায় ভৌগোলিক, সাংস্কৃতিক বা প্রাকৃতিক সম্পদের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হল প্রতিষ্ঠান কেমন হবে, কে কাকে জবাবদিহি করবে এবং জনগণের কতটা ক্ষমতা থাকবে। ভুল নীতি নয়, বরং ইচ্ছাকৃত শোষণ। লেখকরা বলেন অনেক সময় নীতি নির্ধারকরা ভুল করেন না, বরং সচেতনভাবে এমন নীতি নেন যা তাদের ক্ষমতা ধরে রাখে, ইভেন যদি তা দেশের উন্নয়নের পথে বাধা হয়। উন্নয়নকে অনেক শাসক হুমকি হিসেবে দেখেন, কারণ তা জনগণকে শক্তিশালী করে তোলে। বইটির ওপর আমার মতামত। দারিদ্র্য ও সমৃদ্ধি নিয়ে হাজারো বছর ধরে চিন্তা হলেও এই বই একটি স্পষ্ট, সুসংহত এবং প্রমাণভিত্তিক ব্যাখ্যা দেয় কেন কিছু দেশ এগিয়ে যায় আর কিছু পিছিয়ে পড়ে। লেখকদ্বয় ডারন আশেমোগলু ও জেমস রবিনসন জানান, সংস্কৃতি, ভূগোল বা নীতি নির্ধারকদের অজ্ঞতা নয়, বরং
একটি দেশের ভাগ্য নির্ধারিত হয় তার প্রতিষ্ঠানের কাঠামো দ্বারা। ওয়াই নেশনস ফেল একটি অসাধারণ কাজ। এর মূল শক্তি হল ইতিহাস, অর্থনীতি ও রাজনীতিকে একত্রে বিশ্লেষণ করে, সরাসরি প্রশ্নের জবাব দেয় কেন কিছু জাতি সফল আর কিছু ব্যর্থ, কল্পনা নয়, ঐতিহাসিক প্রমাণ ও তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমে যুক্তি গড়ে তোলে। এটি এমন একটি বই যা শুধুমাত্র শিক্ষিত পাঠক বা অর্থনীতিবিদদের জন্য নয়, বরং যে কেউ যদি দেশের উন্নয়ন, রাজনৈতিক স্থিতিশীলতা বা নেতৃত্ব নিয়ে চিন্তা করে, তাহলে এই বই তার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। কিছু সীমাবদ্ধতাও রয়েছে। বইটি প্রায় পুরোপুরি প্রতিষ্ঠানের কাঠামোর দিকেই নজর দেয়, অথচ কখনো কখনো আন্তর্জাতিক প্রভাব, বৈশ্বিক পুঁজির আধিপত্য ইত্যাদি আলোচনার বাইরে রয়ে যায়। এছাড়া কিছু ক্ষেত্রে লেখকরা ঐতিহাসিক ঘটনাগুলোর ব্যাখ্যা সহজ করে ফেলেছেন, যেটা নিয়ে পাঠকের দ্বিমত হতে পারে। তবুও সার্বিকভাবে এটি এক দূরদর্শী ও সময় উপযোগী গবেষণা, যা আমাদের বলে দারিদ্র্য কোনো নিয়তি নয়, উন্নয়ন শুধু বিদেশি সাহায্য দিয়ে আসে না, পরিবর্তন আসে যখন প্রতিষ্ঠান জনগণের হাতে যায়। শেষ কথা, জাতির ভাগ্য বদলায় যখন মানুষ প্রতিষ্ঠান বদলাতে পারে, আর প্রতিষ্ঠান বদলায় যখন মানুষ নিজেদের ভাগ্য বদলানোর সাহস পায়। এই বইটি কেবল ইতিহাস নয়, সম্ভাবনারও কথা বলে। এই কারণে এটি শুধু পড়ার নয়, ভাবারও বই। প্রিয় শ্রোতা, আপনাদের যদি আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আপনার যদি আমাদের অডিও বুক শুনে ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী অডিও বই বা অধ্যায় আপনি সবার আগে শুনতে পারেন। আপনার কোনো বইয়ের অনুবাদ শুনতে ইচ্ছা করে? কমেন্টে জানিয়ে দিন। আপনার পছন্দ আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।